প্রতিবার আমি যখনই বুদ্ধদেব গুহর কোনো না কোনো উপন্যাস শেষ করে আপনাদের সামনে তার পর্যালোচনা নিয়ে আসি, তখন আমি বাক্যহীন, বলা ভালো প্রকৃত শব্দহীন হয়ে পড়ি যে কোন বিশেষণ দিয়ে তার গুণকে আমি সম্মান জানাবো। আসলে কি বলুন তো, তার লেখা প্রত্যেকটা উপন্যাসের মধ্যে এমনই একটা মোহ রয়েছে না, যে মোহর জবনিকা কাটিয়ে বেরিয়ে আসতে পারি না। প্রত্যেকটা উপন্যাস, প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা গল্প কিংবা প্রত্যেকটা স্টোরি, সেটা ফিকশন হোক কিংবা নন ফিকশন, তার ঘোর যেন আমি কাটাতে আর পারি না। আর সত্যি এই ঘোরগুলো কিন্তু না কাটালেই আমার মনে হয় বেশ ভালো লাগে। বেশ কিছুদিন রেশও কিন্তু থেকে যায়, মানে মনের মধ্যে একটা আঁচড় কেটে যাওয়ার মতো লেখা তিনি প্রত্যেকবার আমাদেরকে দিয়ে গেছেন। এবং তাই আজকে আবারও একটা উপন্যাস, বুদ্ধদেব গুহর লেখা, সেটা নিয়ে আজকে আবারও আপনাদের সামনে আলোচনা, পর্যালোচনা এসব করতে এসেছি। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের বই সুখের কাছে। শুরু করা যাক। সুখের কাছে উপন্যাসটি প্রকাশিত হয়েছে দেশ প্রকাশনী থেকে, দেশ পাবলিশিং, এবং এর মোট পৃষ্ঠা সংখ্যা 104টি। এই প্রচ্ছদটি অঙ্কন করেছেন সুধীর মৈত্র, এবং বুদ্ধদেব গুহ এই উপন্যাসটিকে উৎসর্গ করেছেন অনিশা দত্তকে। বইটি একটি হার্ড কভার বাইন্ডিং বই, মানে বোর্ড বাইন্ডিং বই, আর এর উপরে আপনারা একটা জ্যাকেট কভার দেখতে পাবেন। জ্যাকেট কভারের ভেতরে ছবিটাও একই, এবং এর মুদ্রিত মূল্য রয়েছে 150 টাকা। এই যে ছোট একটা বই, খুব বেশি বড় না। এবার বলি বইয়ের প্লট বা পটভূমি। সুখের কাছে এই বইটির পটভূমি পালামৌ জঙ্গলের আগে, মানে পালামৌ বেতলা এর আগে ফুলটুলিয়া গুঞ্জার কাছে, ফুলটুলিয়া নামক একটি ছোট্ট গ্রামকে ঘিরে। সেইখানকেই ঘিরে আমাদের এই ঘটনাটা, দুদিনের মোটামুটি ঘটনা একটা, সেটার উপরই বেসিস করে এই উপন্যাসটা। এবার আসি এই উপন্যাসের চরিত্রদের উপরে। উপন্যাসের অন্যতম মুখ্য চরিত্রদের মধ্যে রয়েছে সুখ বা সুখন। সুখনের পুরো নাম সুখরঞ্জন বসু, মহুয়া সান্যাল, মহুয়ার বাবা, এবং মহুয়ার উডবি হাজবেন্ড, হবু বর কুমার, এদেরকে নিয়ে আমাদের এই ঘটনা। এবং পার্শ্ব চরিত্র খুব একটা এই উপন্যাসে নেই, খুব ছোটখাটো কয়েকটা চরিত্রের সমাগম হয়েছে এই উপন্যাস। এবার আসি এই উপন্যাসের মূল ঘটনার উপরে। বইটির নাম সুখের কাছে। এই সুখ কিন্তু মানুষের প্রকৃত সুখকে বোঝানো হয়নি। সুখ বলতে এখানে সুখন বা সুখরঞ্জনের কথা বলা হয়েছে। মহুয়া সান্যাল বা মহুয়া, তার বাবা এবং তার হবু বর কুমার, এই তিনজন মিলে কিছু সময় কাটাতে যাচ্ছিলেন পালামৌয়ে, বেতলাতে। পালামৌতে যাওয়ার আগে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। বলে রাখা ভালো, বুদ্ধদেব গুহর প্রেমের উপন্যাসগুলির মধ্যে এই উপন্যাসটি কিন্তু প্রথম দেখায় হওয়া প্রেমের মধ্যে অন্যতম, মানে লাভ এট ফার্স্ট সাইট। এই ঘটনাটি বুদ্ধদেব গুহ আমাদের সামনে তুলে ধরেছে। যাই হোক, গল্পে ফেরা যাক। তো বেতলার আগেই এই ফুলটুলিয়ার গ্রামে রাতে মহুয়াদের গাড়ি খারাপ হয়ে যায়। গ্রামের রাত বেশ রাত অবস্থায় তারা গিয়ে পৌঁছায় সুখন মিস্ত্রি বা সুখনের গ্যারেজে, যে তাদের গাড়ি সারিয়ে দেবার প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে অতিথি হিসেবে নিজের ছোট্ট ভাঙা কুড়ে ঘরে থাকতে দেয়। কিন্তু সে মিস্ত্রি হলেও ভাগ্যের ক্রমে সে মিস্ত্রি, সে কিন্তু প্রকৃতই খুবই শিক্ষিত, MA পাশ করা একজন মিস্ত্রি। এত হই হট্টগোলের মাঝে অত রাতেও সুখন মিস্ত্রিকে একবার দেখার সত্ত্বেও মহুয়ার তাকে ভালো লেগে যায়। পরের দিন থেকেই শুরু হয় মহুয়া এবং সুখন মিস্ত্রির ক্ষণিক আলাপ, ছোটখাটো দেখা সাক্ষাৎ। তারপর ধীরে ধীরে এই দেখা সাক্ষাৎকে পার করে
মহুয়া তার মনের কথাটি মনের মধ্যে আর চেপে রাখতে পারে না। সে সুখন মিস্ত্রিকে গিয়ে জানিয়ে দেয় সে তাকে প্রথম নজরেই ভালোবেসে ফেলেছিল এবং সে তার সাথেই থাকতে চায়। ফলত তাদের এই কথাবার্তাকে ছাপিয়ে প্রবলভাবে প্রকট হয়ে ওঠে তাদের একটি শারীরিক সম্পর্ক। সুখন এবং মহুয়া এই ফুলটুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেদের কিংবা একে অপরের সৌন্দর্যকে খুঁজে পাওয়ার চেষ্টা করে বনে জঙ্গলে। তাই তারা রাতের অন্ধকারে নিবিড়ভাবে মিলিত হওয়ার জন্য নেমে যায় সাকুয়াটুং নামক এক প্রকারের ট্রি হাউস বা বৃক্ষ ঘরের মধ্যে। সেখান থেকে তাদের শারীরিক একটা সম্পর্ক সৃষ্টি হয়। শারীরিক মেলবন্ধনের পরে তাদের যে কি হয় সেটা জানতে গেলে আপনাকে পড়তে হবে সুখের কাছে এই উপন্যাসটি। এবার আসি আমার মতামতের উপরে। সুখের কাছে অর্থাৎ সুখরঞ্জনের কাছে বা সুখনের কাছে পৌঁছেছে মহুয়া। সুখের যে চরিত্রটা বুদ্ধদেব গুহ এখানে তুলে ধরেছেন তার খুব অহংকার, দম্ভ আর কি। কিন্তু কিসের সেই দম্ভ? মহুয়া সেটা হাজারো বার জিজ্ঞেস করে সেটার উত্তর পায় না। বেতলার আগে এই গুঞ্জা ফুলটুলিয়ার একটা প্রাকৃতিক বর্ণনা দেওয়ার তিনি চেষ্টা করেছেন যথারীতি। যেমন তার আমরা প্রাকৃতিক দৃশ্যগুলিকে দেখতে পাই প্রত্যেকটা বইতে, যেমন একটু উষ্ণতার জন্য হোক কিংবা অভিলাষ হোক। তো এই প্রাকৃতিক দৃশ্যগুলোর বর্ণনা দিয়ে তিনি বলেছেন যে ফুলটুলিয়ায় মহুয়া ফুল, পলাশ ফুল এইসবের গন্ধে মহুয়া কিংবা সুখ কেউই নিজেকে ধরে রাখতে পারেনি। তারা এই সকল বিভোর করা প্রাকৃতিক দৃশ্য এবং সৌন্দর্যের মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলেছে, নিজেদের দেহকে ভাসিয়ে ফেলেছে, নিজেদের মনকে যেন সেই গন্ধে, সেই মাতাল করা একটা পরিবেশের মধ্যে ঠেলে দিয়েছে। তো এই ঘটনাটা একটু অস্বাভাবিক বলে মনে হলেও বুদ্ধদেব গুহ চেষ্টা করেছেন ব্যাখ্যা দেওয়ার যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর মনোরম একটা পরিবেশ এবং চারপাশের খোলা পরিবেশ, চারপাশে বন জঙ্গল, ফুল, মহুয়ার গন্ধ, এইসব নিয়ে কেউ কারুকে আর কি ঠিক রাখতে পারেনি। অল্প সময়ের মধ্যেই সুখ এবং মহুয়া খুব কাছাকাছি চলে আসে নিজেদের। তো অনেকের ক্ষেত্রে এটা মানে অস্বাভাবিক বলে মনে হতেই পারে। আমারও একটুখানি মনে হয়েছে হয়নি তা নয়। তবে অল ওভার যদি আমি বলি, আমার উপন্যাসটা কিন্তু পড়তে খুবই ভালো লেগেছে। আর অবশ্যই এটা একটা প্রাপ্তবয়স্ক উপন্যাস, মানে 18 বছরের ঊর্ধ্বে আমি বলবো 21-22 বছরে গিয়ে এই উপন্যাসটা পড়লে তবে একটা ভালো মানে আর কি ভালোভাবে আর কি জিনিসটা বোঝা যাবে, উপলব্ধি করা যাবে। তবে সুখের কাছে পড়ার এত তাড়াতাড়ি পড়ে ফেলার আমার কোনো প্ল্যান ছিল না। আমি যখন এটা কিনেছিলাম আমি তখন ভেবেছিলাম যে আমার এখন নয়, একটু দেরি করে পড়বো। কিন্তু ওই যে বললাম, বুদ্ধদেব গুহর লেখনীতে একটা যেন কেমন নেশা আছে, ঠিক টেনে নেই, কোনো চৌম্বক শক্তি কাজ করে বুদ্ধদেব গুহর লেখার প্রতি। যেহেতু খুব বড় ভক্ত ওনার লেখার, আমি জানি না কারা কারা ভক্ত, তো আমি ওনাকে অনেকদিন ধরে পড়ছি, প্রায় 3-4 বছর হয়ে গেল। তো তার উপন্যাসগুলো না এমনি রেখে দিলে, মানে প্লটগুলো, গল্পগুলো অজানা থেকে গেলে আমার ঠিক একটা ভালো লাগে না। মানে আমার সবসময় ইচ্ছা করে যেন পড়ে ফেলি তার উপন্যাসগুলো খুব তাড়াতাড়ি। এমনই আর একটা বই হচ্ছে চাপরাস। চাপরাস আমার পাশেই রাখা আছে। চাপরাস আমি বর্তমানে পড়ছি, বেশ অনেকটা পাতাই পড়ে ফেলেছি। খুব এই উপন্যাসটা আবার একবারে অনেকটা করে এগোনো যায় না, 320টা বোধহয় পাতা, 320টার মতো পাতা, আমি 75 পাতায় রয়েছি। এই উপন্যাসটা খুব জলদি কিন্তু এগোনো যায় না। এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দেবেন এবং নোটিফিকেশনটাকে অল করে রাখবেন যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন, এই আশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য।